রাজনীতিবিদরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের জানালেন ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান। 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। নৌকা স্থগিত রেখে 115টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। দাঁড়িপাল্লা পুনর্বহাল, নেই শাপলা প্রতীক। এলপিজির দাম কমলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1600 টাকায়। বাজার তদারকি ও পরিবেশকদের লাগাম টেনে ধরার তাগিদ। গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়, যেটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এক যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। লড়বেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। এবং স্থলপথে রপ্তানি বন্ধে ধ্বংসের মুখে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। 75 কারখানায় উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধলক্ষ কর্মীর জীবিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজারে। পুরো আজর আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। শুরুতেই জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের খবর। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে মার্কিন বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফর সঙ্গী নেতাদের পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও। আগামী ডিসেম্বরে ঢাকা সফরের কথা রয়েছে তার। আর জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে বাকিটা জানাচ্ছেন মাহমুদুর রাকিব। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালেই প্রথমবারের মতো অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বৈশ্বিক অর্থনীতির জন্য দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন অর্থায়ন সংক্রান্ত অঙ্গীকার নিয়ে কথা বলেন বিশ্ব নেতারা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বছরে $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা চ্যালেঞ্জিং হলেও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশের 13 লাখ রোহিঙ্গার কথা উল্লেখ করে জাতিসংঘের বাজেট কমানো ও উন্নয়ন সহায়তা হ্রাসের সমালোচনা করেন, যা উন্নয়নশীল দেশগুলোর এসডিজি অর্জনে বাধা উল্লেখ করে সমাধানে 5টি পরামর্শ তুলে ধরেন তিনি। Financing gap now stands beyond $4 trillion. The LDCs suffer the most as extreme poverty rises with diminishing development assistance, decreasing foreign direct investment, and widening digital divide. এ সময় জাতিসংঘ মহাসচিব বাসযোগ্য আবাস ভূমি গড়তে, জলবায়ু পরিবর্তন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান জানান। A consensus on actions to take on debt with new instruments to reduce borrowing costs and risks, including from climate shocks, and faster support for countries facing inequality and debt distress. পরে অধিবেশনের সাইডলাইনে হাই লেভেল বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে অংশ নেন তার সফর সঙ্গী এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সেখানে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাত লাভজনক না হয়ে পুরোপুরি সেবামূলক খাত হওয়া উচিত। Felt the need, so that's why we've got about 12 million people following us for health information. And it's not entertainment, it's very bland. I'm just speaking to the camera, but people are tuning in to learn about what's happening to their bodies. Half the population is under the age of 26. It's bright, new, young people. So give them any task, anything, any direction, they will take it. So these are the facilities that we have in the context. We can redesign the entire healthcare service. It's not just one or the other, which are important as an experience, but the vision would be to redesign the whole healthcare system.
এদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নিউ ইয়র্কে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান তিনি। আর ইতালির প্রধানমন্ত্রী নিজ থেকেই আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। 4 জন ওয়ার্ল্ড লিডারের সাথে উনি 1-to-1 মিটিং করেছেন। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মিলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। এদিন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ সফর সঙ্গী 6 রাজনীতিবিদকে সাথে নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বাংলাদেশে বিনিয়োগে ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান তারা। বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে সামনে যখন ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএসের বিজনেস কমিউনিটির যাতে আরও জানাশোনা হয় সে বিষয়ে উনি আরও ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন এবং তারা আমার জানা মতে যে ওদের নিজেরাও অনেক মিটিং করেছেন তাদের সাথে। প্রধান উপদেষ্টার সব বৈঠকেই অর্থনৈতিক সমস্যার সমাধান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি গুরুত্ব পেয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি, যেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিচ্ছেন। একই সঙ্গে আগামী 26শে সেপ্টেম্বর তিনি বিশ্ব নেতাদের উদ্দেশ্যে যে ভাষণ দিবেন, সেখানে তার সরকারের গত 14 মাসের বিভিন্ন নেয়া উদ্যোগ ও অর্জনের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় বলে নিশ্চিত হওয়া গেছে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় মঙ্গলবার সংবর্ধনা সভায় তিনি ট্রাম্প ছাড়াও স্পেনের রাজা ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরেং তোকবে সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও কোরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে ট্রাম্পের পর জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। ন্যাটোর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছাই নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়া জাতিসংঘের দ্বিতীয় দিনের অধিবেশনে সব দেশের সরকার প্রধানরাই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানান। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন তৌহিদুর রহমান। অধিবেশনের দ্বিতীয় দিনেও সমালোচনার মুখোমুখি জাতিসংঘ। ট্রাম্পের পর সংস্থাটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যারা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য শুধু বিবৃতি ছাড়া জাতিসংঘ আর কি করছে এমন প্রশ্ন তুলে কটাক্ষ করেন জেলেনস্কি। এমনকি ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জেলেনস্কি। উদাহরণ হিসেবে সম্প্রতি পোল্যান্ড সহ ন্যাটোর 4টি সদস্য রাষ্ট্রে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান অনুপ্রবেশের ঘটনাকে সামনে আনেন তিনি। Even being part of a long-standing military alliance doesn't automatically mean you are safe. Just recently, 19 simple Russian drones violated Polish airspace. যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্র এই পরিস্থিতি বদলে দিতে পারে বলে মন্তব্য করেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। এমনকি ইউক্রেন ছাড়া অন্যান্য দেশের জন্যও রাশিয়া হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেন জেলেনস্কি।
এর জন্য এখনই রুশ প্রেসিডেন্ট পুতিনকে থামানোর জন্য ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি এক বিস্ফোরক মন্তব্যে জেলেনস্কি এও বলেছেন যে যদি কোনো দেশ শান্তি চায় তাহলেও তাকে অস্ত্র নিয়ে কাজ করতে হয়। No one can feel safe right now. এদিকে গত জুনে ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ বর্বর আগ্রাসন ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি গাজা, লেবানন, ইয়েমেনে চালানো ইসরায়েলি হামলারও কঠোর সমালোচনা করেছেন তিনি। کشور من مورد تهاجمی وحشیانه و خلاف اصول مسلم حقوق بین الملل قرار گرفت। জাতিসংঘের ভাষণে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা পূর্বেও ছিল না, ভবিষ্যতের জন্যও নেই। مسلم است که رژیم صهیونیستی و حامیان آن دیگر حتی به عادی سازی از راه سیاسی رضایت ندارند. হুজুর খুদরা বা জোর। জাতিসংঘে চলমান দ্বিতীয় দিনের অধিবেশনে যে ৩০টির বেশি দেশের সরকার প্রধান বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তাদের মধ্যে আলোচিত ইউক্রেন ও ইরান ছাড়াও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কারণ ৫৮ বছর পর প্রথমবার সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এ সময় বাশার আল আসাদ সরকার পতনের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, কাতার ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ তার সরকারকে সমর্থন দেয়, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া সভায় সব দেশের নেতারাই গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের আদেশক্রমে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশিত তালিকায় জাতীয় নাগরিক পার্টির চাওয়া শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। আর তালিকায় নৌকা স্থগিত রেখে জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। আছে জাতীয় পার্টির লাঙল প্রতীক। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশে ও নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। এদিকে এনসিপির শাপলা প্রতীক পাবার সুযোগ নেই বলছে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। এই বক্তব্যের একদিন পর বুধবার ফের শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নির্বাচনী প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছে এনসিপি। প্রায় এক যুগ পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আর শতবর্ষী ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। আগামী ১ নভেম্বর এই নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর নির্বাচন ঘিরে চট্টগ্রামের ব্যবসায়িক অঙ্গনে উৎসবের আমেজ থাকলেও ট্রেড গ্রুপ আর টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের বিতর্ক। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের হেভি ওয়েট ও তরুণ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায় একটি ভালো এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা। হাজিরা শৈলী জানাচ্ছেন বাকিটা। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সর্বশেষ ভোট হয় ২০১৩ সালে। সে নির্বাচনে সাবেক এমপি এম এ লতিফ সমর্থিত প্যানেল বিজয়ী হলে সভাপতি হন মাহবুবুল আলম। এরপর টানা ৫ নির্বাচনে ভোটাভুটি হয়নি চেম্বারে। সর্বশেষ ২০২৩ সালে পুরো পরিচালনা পর্ষদ সহ এমপি লতিফের ছেলে ও মাহবুবুল আলমের মেয়ে এক প্রকার বিনা ভোটেই চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও সহসভাপতির পদে বসে। ব্যবসায়ীদের অভিযোগ, লতিফ ও মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক চেম্বারে পরিণত করেছিলেন। ৫ই আগস্টের পর ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পর্ষদ ভেঙে দায়িত্ব নেয় প্রশাসন। দীর্ঘ এক যুগ পর আগামী ১ নভেম্বর হচ্ছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন শিল্প গ্রুপের হেভিওয়েট প্রার্থী সহ রেকর্ড ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন পরে হওয়া এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ভোটের আমেজও দেখা দিয়েছে। ৩টি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। বন্দরনগরীর বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। এখানে ভেদাভেদ থাকলে হবে না এবং চিরং চেম্বারের ব্যাপারে এটা যেন আর কোনো পেশি, কোনো রাজনৈতিক বলয় কিংবা কোনোভাবেই যেন কারো কবজায় না যায়, এটা আমাদের দেখতে হবে এবং এটা এনশিওর করতে হবে আমাদের সবাইকে। আমরা বিভিন্ন ট্রেড বডি সেক্টর থেকে আমরা সম্মেলন করে আমরা প্যানেলটা দিতে চেষ্টা করতেছি। আমি চাই সবার মতামত নিয়ে
এমন একটা কিছু করব যেন বাংলাদেশে ব্যবসায়ীর দিক দিয়ে বলেন অথবা লেখাপড়ার দিক দিয়ে বলেন প্রত্যেকটা দিকে আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। বিভিন্ন শিল্প খাতের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে প্যানেল সাজাচ্ছেন প্রার্থীরা। প্রাধান্য পাচ্ছে বন্দরের বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়ন, মিরসরাই অর্থনৈতিক জোনের পানি সংস্থান ও মহাসড়কে ওজন বৈষম্য নিরসন সহ বিভিন্ন সংকটের সমাধান। চেম্বারকে আর পারিবারিক বা রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে প্রার্থীরা এক হলেও টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে 6 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার অভিযোগ করে আইনি পদক্ষেপের কথা জানান একটি প্যানেলের প্রার্থীরা। যদিও বিতর্কে না গিয়ে উৎসমুখর পরিবেশে নির্বাচনের আহ্বান বিপক্ষ প্যানেলের প্রার্থীদের। আর এখানে কোনো সমর্থন ছাড়া কিন্তু 6 জন ডিরেক্টর অটো ডিরেক্টর হয়ে যাচ্ছেন, মানে তাদের কিন্তু এরকম ভোটের প্রয়োজন হচ্ছে না। নিঃসন্দেহে এই সিস্টেমটা সমর্থনযোগ্য না, এটা ব্যবসায়ীদের স্বার্থের বিরোধী এবং এই টুলসটাকে ব্যবহার করে চেম্বারটাকে নিয়ন্ত্রণ করা যায়। আমরা সেজন্য এই সিস্টেমটাকে আমরা বিলুপ্তি চাচ্ছি। চট্টগ্রাম চেম্বারে যে আইনটা ছিল এই যে ট্রেড গ্রুপ এবং টাউন গ্রুপের, সেটা নিয়ে বিতর্ক ছিল তখন। এটা নিয়ে এখন নতুন করে তর্ক করতে যাই আমাদের এই উৎসবমুখরতা নষ্ট করার দরকার নেই। আমরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে চাই, সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ, আবারও বলি বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে ইলেকশনটা সম্পন্ন করি। তবে নির্বাচন বোর্ড জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড ও টাউন গ্রুপের সদস্যরা নির্বাচনের সুযোগ পাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবেন বলেও জানানো হয়। ভোটার হওয়ার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে তারা মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করেছে এবং মন্ত্রণালয়ে তাদের যেহেতু শর্তগুলো পূরণ হয়েছে সেই প্রেক্ষিতে তাদেরকে ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয় বলে তারা একটা চিঠি দিয়েছে মন্ত্রণালয় থেকে এবং সেই প্রেক্ষিতে আপিল বোর্ডের আপিল সাপেক্ষে তারা ভোটাধিকার ভোটে অংশগ্রহণ সুযোগ পাচ্ছে। এই নির্বাচনে ভোট দেবেন ৬,৭৮০ ব্যবসায়ী। ২৪ পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েটে ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে ৩ জন নির্বাচিত হবেন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সরকার নির্ধারিত মূল্য ১,২৭০ টাকা, অথচ ভোক্তাদের গুনতে হচ্ছে প্রায় সর্বোচ্চ ১৬০০ টাকা পর্যন্ত। রাজধানীর এলপিজির বাজারে চলছে এমনই পুকুর চুরি। খুচরা দোকানিরা দায় দিচ্ছেন ডিলারদের, আর ডিলাররা দোষ দিচ্ছেন দোকানিদের ঘাড়ে। আর দোষারোপের এই খেলায় নাকাল সাধারণ মানুষ। বাজার বিশ্লেষকরা বলছেন মাঠ পর্যায়ে কড়াকড়ি আর যারা পরিবেশকরা আছেন তাদের লাগাম টেনে ধরলেই থামানো যাবে সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিস্তারিত জানাচ্ছেন আতিক মিসবা লগ্ন। গ্যাস কত করে বেচতেছেন এটা? একটি ১২ লিটারের গ্যাসের বোতলের দাম কত জিজ্ঞেস করতেই অপ্রস্তুত বিক্রেতা, তাই তো কয়েকবার বললেন ভিন্ন ভিন্ন দাম। প্রকৃতপক্ষে ১২ লিটারের এক বোতল গ্যাসের দাম সরকার নির্ধারিত ১২৭০ টাকা, কিন্তু কত টাকা করে বিক্রি করছে দোকানিরা? এবার একটু ক্রেতা সেজে জানতে চাই। কত করে পড়বে ভাইজান? সরকারেরটাই হিসেব করে লাভ ২৫-৫০ টাকা না রাখলে ভাই কিনে চলুন। ১৪৫০ সরকারি রেট হচ্ছে ১২৭০ টাকা। সরকারি রেট এটা তো আর আমরা খুচরা দোকানদারে করে পারতাম। ক্রেতা সেজে কোনো দোকানে গেলে এভাবেই ১৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত খুচরা সিলিন্ডারের দাম চাচ্ছেন বিক্রেতারা। অথচ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি যে মূল্য নির্ধারণ করে দিয়েছে তা মানছেন না কেউই। এমন অবস্থায় চরম বিপাকে সাধারণ শ্রেণীর ক্রেতারা। রাজধানীর বাসাবো এলাকার শামসুন্নাহার বেগমের বাড়িতে নেই গ্যাস সংযোগ, নির্ভর করতে হয় এলপিজি সিলিন্ডারের উপর। ৪ সদস্যের ছোট্ট পরিবারের জন্য মাসে ন্যূনতম 2টি সিলিন্ডার প্রয়োজন হয় তার। খরচ বাঁচাতে হালকা আঁচে রান্না করেন তিনি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি দাম না, এটা আসলে অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। নর্মালি 2টা সিলিন্ডার, 2টার বেশিও লাগে অনেক সময়। প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ করা দীপান্ত রায়হানের গল্প একই রকম। পরিবার ছাড়া মগবাজার রেলগেটের একটি ছোট্ট কামরায় থাকেন তিনি। সিলিন্ডারের বাড়তি মূল্যের অভিযোগ তারও। দেখা যায় সরকার হয়তো ১৩৫০ টাকা নির্ধারণ করছে, তখন আমরা ১৫০০, ১৫৫০ বা ১৬০০ টাকাও কিনতে হয়। বাসায় পৌঁছাতে ওরা আরও ১০০ টাকা নিয়ে ফেলে। হ্যাঁ,
তো এটা হইতেছে ধরেন যে যখনই গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়, যেটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ, আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। শামসুন্নাহার বা রায়হান নিরন নগরীর অলিগলি ঘুরে দেখা গেল সিলিন্ডার ব্যবহার করা বিভিন্ন খাবারের দোকানে একই অভিযোগ, সরকার নির্ধারিত দাম মানছেন না খুচরা ব্যবসায়ীরা। আমাদের 12 কেজি গ্যাস পড়ছে আপনার 1500 টাকা, আর 36 কেজিটা হচ্ছে 4250 টাকা পড়ছে। এই যে অতিরিক্ত টাকা নিচ্ছে 1270 টাকা নির্ধারিত আছে, আপনারা বলেন না কখনো? না, আমাদেরকে বলে নাই যে 1270 টাকা নির্ধারিত করছে। গ্যাস কিনতে গেলে 12 কেজি সিন্ডিকেট হলে আপনার কোনো দোকানে 1600 টাকা নেয়, কোনো দোকানে 1700 টাকা নেয়, মানে অ্যাকুরেট রেট এখানে কোথাও পাওয়া যায় না। রেগুলেটরি কমিশনের নির্ধারিত মূল্য অনুযায়ী 12 কেজি এলপিজি 1270 টাকা, 35 কেজি 3705 টাকা এবং 45 কেজি 4764 টাকা। অথচ ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1400, 1500 কিংবা 1600 টাকায়। 35 কিংবা 45 কেজি বোতলের ক্ষেত্রেও মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম। সার্ভিস চার্জ দিতে হয়, তারপর মাল নেওয়া আনা করে যে গাড়ি দিয়া, এই মালটা ওরা দাম বেশি নেয় আর কি। বোতলটা আইনা দেয় আর আবার 50 টাকা দিতে হয়, আবার ওই গাড়ি ভাড়া আছে, আবার এই দোকানে এরা বিভিন্ন উদাহরণ আর কি দেয় এইভাবে আর কি। খুচরা দোকানিরা কেন বাড়তি দাম নিচ্ছেন এমন প্রশ্নে অনেকেই সার্ভিস চার্জের দোহাই দিচ্ছেন, অনেকেই আবার দোষ চাপাচ্ছেন ডিলারদের কাঁধে। ওরা বাড়ায় দেয়, কিন্তু আমাদের তো ওই প্রাইজে সেল করতে হয়। আপনি এটা ডিলারদের ধরেন, ডিলারদের ধরলে আমাদের লেগে সুবিধা হয়, ওরকম রাখলে তো আমরা আরো কমাই দিতে পারবো। তাও তো সরকারি রেটের চেয়ে অনেক বেশি। কি করবো, আমাদের কিনা বেশি। অভিযোগের সত্যতা খুঁজতে আমরা কয়েকজন ডিলারের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কেউই দায়িত্ব নিয়ে কথা বলতে রাজি নন। যদিও কিছুক্ষণ পরে দেখা যায় দোকান বন্ধ করে চলে গেছেন ডিলার। অবশ্য নির্ধারিত দামেই সিলিন্ডার বিক্রির দাবি কোনো কোনো ডিলারের, তারা পাল্টা দায় চাপালেন খুচরা দোকানিদের উপর। 1181 টাকা কিনা, তো আমরা 1200, আমরা খুচরা যদি 2-2টা বেশি, আমরা 20টা বেশি, 30টা বেশি। রিটেলার পর্যায়ে যারা মানে বিক্রি করতেছে কনজিউমারের কাছে, তারা এটা হচ্ছে যে বেশি দামে বিক্রি করছে, কিন্তু এখানে ডিলারদের কোনো দায় নাই, ডিলাররা ঠিক দামে বিক্রি করছে। এখানে ওই তালিকা দিবে ওদের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের সভাপতির মতে গ্যাসের দাম নিয়ে মাঠ পর্যায়ে তদারকির যথেষ্ট অভাব রয়েছে, পাশাপাশি ডিস্ট্রিবিউটর ও ডিলারদের গাফিলতির কারণেই সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলেও মনে করেন তিনি। সরকারের মধ্যে একটা জিনিস হলো কোঅর্ডিনেশনের একটা চরম অভাব আছে। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেটি তাদের এই রেগুলেটরি ক্ষমতা দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে এখান থেকে বাড়তি যে দামটা নিচ্ছে, তাহলে এটি যে শুধু ভোক্তা অধিকার যে অভিযান করেই তো এটাই সম্ভব নয়, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এ বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বপ্রাপ্তরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি শিল্প। স্থলপথে ভারতে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধিতে ঝুঁকির মধ্যে পড়েছে এই শিল্পটি। উৎপাদন বন্ধ হয়ে গেছে প্রায় 75 কারখানায়। অনিশ্চিত হয়ে পড়েছে অর্ধলক্ষ শ্রমিক কর্মচারীর জীবিকা। মাসুদ রানার পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। গার্মেন্টসের ঝুট কাপড় থেকে পাবনার ক্ষুদ্র উদ্যোক্তারা গড়ে তুলেছেন 5 শতাধিক হুঁশিয়ারি কারখানা। বছরে এসব কারখানা থেকে আয় হতো প্রায় 1.5 কোটি টাকা। অথচ ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। শহরের বাংলা বাজার থেকে চরসাধুপাড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে রপ্তানিমুখী এসব কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 1.5 লাখ শ্রমিকের। আব্দুল হালিম 17 বছর ধরে হুঁশিয়ারি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ এই শিল্পে ভাটা পড়লে বিপাকে পড়েন তিনি। তার মতো অসংখ্য শ্রমিকের একই দশা। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, মোটামুটি চলতে পারছি না, এখন ওই টানা ছেঁচড়া করে চলতেছি আর কি, মোটামুটি এক কথায় ঋণের মধ্যে আর কি। হুঁশিয়ারি শিল্পের বড় বাজার ভারত, মালয়েশিয়া, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন এই উদ্যোক্তারা। এই সংকটে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ কারখানা, বেকার হয়ে পড়েছেন বহু শ্রমিক। আমাদের কামা অনেকটাই কমে গেছে আগের থেকে, কারণ আগে মাল যেত ইন্ডিয়ায় একদিনে, এখন মাল যেতে লাগে 24 দিন, 23 দিন, 24 দিন লেগে যায়। 3 ঘন্টা করে ওভারটাইম হতো, এখন আর সেই ওভারটাইমটা হয় না। আমাদের জেনারেল যে 8টা থেকে 6টা পর্যন্ত ডিউটি, সেই ডিউটিটাও হয় না। এখন যে পরিস্থিতি হয়েছে, আমাদের মহাজনেরও চলছে না, আমাদেরও চলছে না। তাই হোক কেমন টুকটাক করে আমরা কতদিন ফুলবেলা করি, কতদিন হাফ ডে করি। এদিকে স্বল্প সময়ের ব্যবধানে বেড়েছে গার্মেন্টস ঝুটের দাম, ফলে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা।
বর্তমানে আজকে মাল দিলে পরে 3 মাস 4 মাস 6 মাসও কোনো মাল পরে যাচ্ছে, কিন্তু আমরা যদি শীতের মাল গরমে দেই, গরমের মাল শীতে দেই, কিন্তু এই ফারাকটা মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবসা, আবার ইন্ডিয়ার থেকে যদি আমরা কিছু কাঁচামাল আসে বা আপনার কিছু কাঁচামাল আসে সেটাও আমরা বর্তমানে আনতে পারতেছি না। টোটাল শ্রমিক প্রায় 400 মতো ছিল, বর্তমানে 100-এর নিচে নামে আসছে। আমার ব্যবসার প্রোডাকশন যা ছিল পূর্বে যা ছিল বর্তমানে তার 75% বাদ হয়ে গেছে, 25%-এর পর কোনো মতোভাবে আমি ব্যবসাটা চালাই যাচ্ছি। তবে এই শিল্প উদ্যোক্তাদের ঋণ সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে তাদের এই হুমকির সম্মুখীন করায় তাদের এই শিল্পকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের যে প্রশিক্ষণ কার্যক্রম এটা চলমান আছে। ঘষিয়ারি শিল্পের অনেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমাদের ঋণ বিতরণ করা হয়েছে। যারা এরকম চ্যালেঞ্জের মুখে আছে তাদেরকেও আমরা ভবিষ্যতে আরও আর্থিক সহযোগিতা সহ অন্যান্য সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে রপ্তানি সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার দাবি উদ্যোক্তাদের। এখন পাবনা। আর মাত্র 2 দিন পরেই ঢাকের তালে দুলবে কোমর দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরীর মণ্ডপগুলোয় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। চলছে রং তুলির আঁচড় আর সাজসজ্জার কাজ। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রস্তুতিও চলছে সমান তালে। পূজা মণ্ডপগুলো ঘিরে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ কমিশনার। বিস্তারিত তথ্যপত্র জানাচ্ছেন অমিত হাসান। কদিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে বরিশালের মণ্ডপগুলোয় চলছে বিশাল কর্মযজ্ঞ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় মণ্ডপে মণ্ডপে প্রতিমায় মাটির কাজ শেষে এখন চলছে নিপুণ হাতে রং তুলিতে সাজিয়ে নেয়ার কাজ। তৈরি হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচাসহ বিভিন্ন প্রতিমা। এছাড়াও বিভিন্ন ধরনের নকশা আলপনায় ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ। আমাদের হাতে এখনো 6খান প্রতিমা আছে, তো আমাদের এই সময়ের মধ্যে 6খান প্রতিমা শেষ করতে হবে। 2.5 মাস থেকে আগে কাজ শুরু করছি, তো আর এখন কাজের শেষ পর্যায়ে রং তৈরির কাজ চলছে। আলোকসজ্জার কাজ আমাদের প্রক্রিয়াধীন চলছে। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে, রং তুলির কাজ চলছে। আমাদের মেলার কাজ চলছে, আর আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আয়ত্তভুক্ত আছে, কিন্তু পুজো উপলক্ষে আমাদের সিসি ক্যামেরা আরও বাড়ানো হবে। চলতি বছর বরিশাল মহানগরীতে 47টি ও জেলায় 640টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে বরিশাল মহানগর ও জেলা পূজা উদযাপন কমিটি। আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন এই উৎসবগুলো যেন আমরা উদযাপন করতে পারি, এটাই যেন আমাদের সকলের প্রত্যাশা থাকে। মা দুর্গার সাথে আমরা প্রত্যাশা করব, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি। মণ্ডপগুলোতে তারা যেন একটু আইন শৃঙ্খলা একটু জোরদার করে, যেন নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে এই উৎসব পালন করতে পারে সবাই, এটি আমরা প্রত্যাশা করি। এদিকে পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় সভা করেছেন বরিশালের পুলিশ কমিশনার। সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজার সকল কার্যক্রম সম্পন্ন করতে পূজা মণ্ডপ ঘিরে 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান তিনি। 3 স্তরের নিরাপত্তা ডিউটি আমরা করছি। একটা হলো সিভিলে করছি, আর একটা হলো মোবাইল টহল, আর একটা হলো স্ট্যাটিক ডিউটি। যেখানে যেটা দরকার সেটাই করছি আমরা, এবং আমরা আশা করছি যে এটাকে খুবই নিরাপদভাবে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারবো। আগামী 27 সেপ্টেম্বর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কৈলাস থেকে দেবী দুর্গা এবার গজে চড়ে আসবেন মত্তলোকে। সঙ্গে নিয়ে আসবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ দেবকে। অমিত হাসান, এখন বরিশাল। বৈদ্যুতিক মিটার চুরির পর রেখে যাওয়া হচ্ছে মোবাইল নাম্বার। সেই নাম্বারে যোগাযোগ করলে দাবি করা হচ্ছে টাকা, আর মোবাইলের মাধ্যমে টাকা পাঠালে ফেরত দিচ্ছে চুরি যাওয়া মিটার। এই যেন মিটার কিডন্যাপিং। এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। শুধু চুয়াডাঙ্গার কয়েকটি এলাকা থেকেই প্রায় অর্ধশত 3 গেজ বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযোগ জমা পড়েছে, থানায় হয়েছে জিডিও। তবুও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে অপরাধীরা। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর তথ্য ছবিতে দেখবেন বিস্তারিত।
গেল সপ্তাহে কয়েক রাতের ব্যবধানে চুয়াডাঙ্গার হাতিকাটা, আলুকদিয়া, ভালাইপুর ও গোকুলখালী এলাকা থেকে প্রায় অর্ধশত 3-ফেজ বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার চুরির পর সেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে মোবাইল নম্বর। সেই নম্বরে যোগাযোগ করা হলে চাওয়া হচ্ছে টাকা। টাকা দিলে ঘণ্টাখানেকের ভিতরেই মিলছে চুরি যাওয়া মিটার। 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে চুরির মিটার ফেরত দিচ্ছে চোর চক্রের সদস্যরা। অনেক ভুক্তভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিয়ে ফিরে পেয়েছেন নিজের চুরি হওয়া মিটার। অনেকে আবার টাকা দিয়ে রয়েছেন অপেক্ষায়। কাগজের নাম্বারটাই ফোন দিই, তখন চোর বলে যে আপনার এখানে সিরিয়াল নাম্বার কত আছে। আমি বলি 23, বলছে আপনার মিটারটা আমরা ফেরত দেবো, 12,000 টাকা পাঠান। মিটারের ওই গায়ে পলিথিন লিখে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে যাচ্ছে, দিয়ে সিরিয়াল নাম্বারে যোগাযোগ করলে বিকাশে কারোর 15,000, কারোর 10,000, কারোর 20,000 টাকা পাঠাতে বলছে। অবাক কাণ্ড, একই নাম্বার থেকে এখনও বিভিন্ন ব্যবসায়ীর কাছে মিটার ফিরিয়ে দেওয়ার জন্য ফোন করছেন চোর চক্রের সক্রিয় সদস্যরা। আশ্বাস দিচ্ছেন টাকা দিলেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে মিটার। 17 নাম্বারওয়ালা টাকা দিছে, 17 নাম্বারওয়ালাকে মাল দিয়ে দিছি। তো দেন তাহলে মাল দেরি করি, মাল জায়গা মতো রেখে আসি, টাকা 10,000 সাথে ধরে দেবো। চুরির পর প্রকাশ্যে এভাবে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলেও মেলেনি সমাধান, বরং দিনে দিনে এলাকায় চুরির আতঙ্ক বাড়ছেই। অনেকেই রাত জেগে দিচ্ছেন মিটার পাহারা। সমাধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এবার বিদ্যুৎ অফিসে নেওয়ার পরে সে তো ফের হুমকি দিচ্ছে, ফের মিটার খুলে নিয়ে আনবো, আমার টাকা দিলি না। এই তো আমার সারা রাত মানে ঘুম নেই, মিটার পাহারা দিয়ে যাচ্ছে। ভুক্তভোগীগুলো আছে সবাই মিলে থানাতে অভিযোগ করছি। পুলিশ প্রশাসন চাইলে কিন্তু 24 ঘন্টার ভিতরে আমাদের মিটারগুলো উদ্ধার করতে পারে। প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্রাহকদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অভিনব প্রতারণায় নেমেছে একটি সুনির্দিষ্ট চক্র। ফেরত দিলেও আমরা মিটারটা ব্যবহার করতে পারি না। এটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিন্তু ওয়ার্কশপ থেকে সিল করে আনতে হয়। আমরা সিল করার আগে মিটার টেস্ট হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়ার্কশপে। যদি টেস্টে ভালো হয় আমরা মিটার ব্যবহার করতে পারবো, অন্যথায় আমরা নতুন মিটার দিয়ে গ্রাহককে রিকানেকশন দিই। সেই ক্ষেত্রে প্রথমবার চুরি হিসেবে 50% মূল্য পরিশোধ করতে হবে গ্রাহককে। মিটার চুরির সাথে জড়িতদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে জানায় পুলিশ। এটা নিবিড়ভাবে তদন্ত করছি, শুধু থানা পুলিশ না, আমাদের সিসিআইসি, ডিবি, আমরা সবাই এই বিষয়টা নিয়ে তদন্ত করছি এবং অচিরেই একটা রেজাল্ট পাওয়া যাবে বলে আমি মনে করছি। চুয়াডাঙ্গা ছাড়াও আশপাশের জেলা কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ এলাকাতেও ঘটছে এমন চুরির ঘটনা। এখন চুয়াডাঙ্গা। বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত ছিল পাট, তা যেন এক হারানো স্মৃতি হতে বসেছিল। তবে পঞ্চগড়ে এই সোনালী আঁশ পাটের চাহিদা বাড়ায় দেশের গণ্ডি ছাড়িয়ে এবার রপ্তানি হচ্ছে বিদেশেও। আর রপ্তানি বাড়ায় গত বছরের চেয়ে দাম বেড়েছে এবার দ্বিগুণ। আর ভালো দাম পেয়ে খুশি পাট চাষিরা। পাটের এমন দাম পেলে হারানো গৌরব ফিরে পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দাঁড়ানো সারি সারি পাট ভর্তি ট্রাক। দেশের গণ্ডি পেরিয়ে এসব পাট রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ নেপালে। নিয়মিত পাট রপ্তানি হয় চতুর্দেশীয় স্থলবন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। জেলার 5 উপজেলায় এবার 7,855 হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে 18,468 টন। রপ্তানি হয় দর বেড়েছে দ্বিগুণ। গেল বছর প্রতিমণ পাট সর্বনিম্ন 2200 থেকে 2800 টাকা পর্যন্ত বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে 2800 থেকে 4000 টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। গতবারে মনে করেন 2700, 2800 অথবা 3000 এরকম দাম পাইছি। এবারে মনে করেন দাম পাইতেছি 3700। এরকম দাম হলে আমরা সামনেবার আরো লাগাবো, লাভবান হতে পারবো। অন্যান্য বছর যে কৃষকের যে দামটা কম পাইছে, এবার সব কিছুর দাম বেশি, এই জন্য পাটটার দাম একটু বাড়তি। পাটের মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচাঞ্চল্য। এতে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আশা করি সামনে আরো যতই দিন যাবে ততই রপ্তানি আমাদের অনেক বেশি বাড়বে। পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানকার পাটটা ভালো, আমাদের শ্রমিকদের কাজ কাম করে খাতে পারতেছি আমরা। এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে। পাটও নিয়ে যাচ্ছি, এখানকার শ্রমিকদের একটু আয় উন্নতি হচ্ছে, খাতে পারতেছে। গত চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি হয়েছে 32,754 টন। আর মান ভালো হয় জেলার পাটের রপ্তানি পরিমাণ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টোটালি জানুয়ারি থেকে পাট এক্সপোর্ট হয়েছে 17,633 মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে। এবছর মনে হচ্ছে যে আবার পাটের সেই
সোনালী গৌরব ফিরে এসেছে এবং এই পাট আমাদের এই অঞ্চল থেকে নেপালের দিকে যাচ্ছে এবং নেপাল আমাদের বাংলাদেশ থেকে পাট কিনতেছেন। রপ্তানি বাড়ার পাশাপাশি ভালো দর পেলে সোনালী আঁশ আবারও ফিরে পাবে তার হারানো গৌরব, এমনটাই মনে করছেন চাষিরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। জলবায়ু পরিবর্তনের কারণে এই বছর 1.1 মাত্রার যে তাপমাত্রা তা বেড়েছে, পুরো ডিগ্রি তাপমাত্রা বেড়েছে পুরো পৃথিবী জুড়ে। আর এতে করে এই শতাব্দীতে প্রলয়ঙ্কারী যে সমস্ত হারিকেন তা হওয়ার সংখ্যা আগের চেয়ে বেড়েছে 10%। আর এমন উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগ। এছাড়া পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণেই হারিকেনের শক্তি আর গতি দুটোই বেড়েছে বলেও জানানো হয়েছে এই প্রতিবেদনে। এদিকে গ্রিন হাউস গ্যাসের কম নিঃসরণের জন্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছে গ্রান্থাম ইনস্টিটিউটের পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। বর্তমান সময়ে বিশ্ববাসীর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এর প্রভাবে প্রকৃতির স্বাভাবিক ধারায় আসছে পরিবর্তন। খরা, অসময়ে বৃষ্টিপাত, অতি বন্যা, ঘূর্ণিঝড়, টাইফুন ও হ্যারিকেনের মতো প্রলয়ঙ্কারী দুর্যোগগুলো আঘাত হানছে বছর জুড়ে। আর এর মাত্রাও দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন বিভাগের সংখ্যা, যদি তাপমাত্রা 2 ডিগ্রির ঘরে পৌঁছায় তাহলে স্থলে আঘাত হানা হ্যারিকেনের বাতাসের গতি বাড়বে আরও 10 গুণ। সংস্থাটির রিপোর্ট অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই শতাব্দীতে ক্যাটাগরি 4 ও ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের আঘাত হানার সংখ্যা আগের সময়ের চেয়ে 10% বাড়তে পারে। সাধারণত হ্যারিকেন সংঘটিত হয় সমুদ্রে। এটি গঠনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে তাপ ও আর্দ্রতার প্রয়োজন পড়ে। সূর্যের তাপ সমুদ্র পৃষ্ঠকে উত্তপ্ত করে, ফলে জল হয়ে ওঠে উষ্ণ। আর এটি বাষ্পীভূত হয়ে পরিণত হয় জলীয় বাষ্পে। আর এটি বেড়ে গেলে ঘনীভূত হয়ে পরিণত হয় মেঘে। এর ফলে সৃষ্ট হয় হ্যারিকেন। ক্রমাগত সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন গ্রান্থাম ইনস্টিটিউটের পরিচালক। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। এছাড়া হ্যারিকেন বা ঘূর্ণিঝড়ের সময় যে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয় তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। So property damage is almost inevitable, but we can certainly avoid loss of life by evacuating. জলবায়ু পরিবর্তনের কারণে হ্যারিকেনের মৌসুমেও পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলে বছরের যে কোনো সময় আঘাত হানছে হ্যারিকেন। উত্তর আমেরিকায় সাধারণত বছরের জুন থেকে নভেম্বরের মধ্যে হ্যারিকেনের প্রবণতা বেশি থাকে। যুক্তরাষ্ট্রে 1851 সালের পর সবচেয়ে বেশি হ্যারিকেন আঘাত এনেছে ফ্লোরিডায়। দেশটির জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় বিভাগের তথ্যানুযায়ী এ সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে 120টিরও বেশি হ্যারিকেন আঘাত আনে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক, বোস্টন, বেইজিং ও টোকিওর মতো শহরগুলো সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে রয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। তীব্র খাবার পানি সংকটে ভুগছে আফ্রিকার সাব সাহারান অঞ্চলের দেশগুলো। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দীর্ঘমেয়াদী খরার কারণে দিন দিন বাড়ছে এই সংকট। এছাড়া কমছে অঞ্চলগুলোর খাদ্যশস্য উৎপাদনও। জলবায়ু পরিবর্তন ও পানির সংকট মোকাবেলায় দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়নের উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ, সীমাহীন দারিদ্রতা, অপর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকটে ভুগছে আফ্রিকা মহাদেশের সাব সাহারান অঞ্চলের দেশগুলো। এছাড়াও দেশগুলোতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে খাবার পানির সংকট। জলবায়ু পরিবর্তনজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, জনসংখ্যা বৃদ্ধি, স্যানিটাইজেশনের অভাব, পানি সরবরাহের উৎসগুলোতে অব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে সাব সাহারান অঞ্চলের মানুষেরা বঞ্চিত হচ্ছেন খাবার পানির অধিকার থেকে।
ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলগুলোর নদ নদীর পানির স্তর পৌঁছেছে শূন্যের কোঠায়। অব্যাহত খরার কারণে পানি সংগ্রহে সবচেয়ে বেগ পেতে হচ্ছে দেশটির নারী ও কিশোরীদের। শুধু পানি সংগ্রহে দিনের বেশিরভাগ সময় খরচ করায় অনেক মেয়ে শিশু বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। When you come here in the morning, it is usually crowded with people waiting to fetch water. As a schoolgirl, if it is your turn to fetch, you will miss class that day. বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সাব-সাহারান অঞ্চলগুলোতে 2020 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.7%, যা এশিয়া ও ল্যাতিন আমেরিকার তুলনায় কয়েকগুণ বেশি। জনসংখ্যার চেয়ে পানির উৎস কম থাকার কারণেও বাড়ছে সংকট। এদিকে অঞ্চলগুলোতে পানি সংগ্রহের যে নলকূপ ও ট্যাঙ্কি রয়েছে সেগুলোর বেশিরভাগই পুরাতন। এছাড়া রয়েছে স্যানিটাইজেশন সমস্যা, ফলে পাইপগুলো থেকে নিয়মিত পাওয়া যায় না বিশুদ্ধ পানি। অনেকে বাধ্য হয়ে খাবার পানি সংগ্রহ করছে নদী থেকে। এতে বাড়ছে পানিবাহিত রোগের সংক্রমণ। It's a serious burden because almost all districts they report increase in these numbers, in the number of these typhoid cases or in the number of diarrhea cases, and a lot of hospitals also do get typhoid perforations where they have to do surgeries to cut part of the intestine that is perforated, throw it away and reconnect it. শুধু পানির সংকট নয়, অব্যাহত খরার কারণে কমছে খাদ্যশস্যের উৎপাদনও। কেননা সাব-সাহারান অঞ্চলের দেশগুলোর কৃষি 95% বৃষ্টির উপর নির্ভরশীল। জিআরসির রিপোর্ট অনুযায়ী টানা খরার কারণে চলতি বছরে মরক্কোতে প্রত্যাশার চেয়ে 25% কমেছে শস্য উৎপাদন। খাদ্যের অভাবে মারা যাচ্ছে গবাদি পশু। No grass, no water, and they're dying. One is lucky to make a few dollars if a cow is about to die, and a butcher is close by to slaughter it instantly. If the rains delay further, it will be a disaster. আফ্রিকা মহাদেশের পানির সংকট কাটাতে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পানি দূষণ ঠেকাতে জনগণকে সচেতন করা ও স্যানিটাইজেশন ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছে বিশেষজ্ঞরা। এগুলো নিশ্চিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আর এর মধ্য দিয়ে শেষ করছে এখন বাজার। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজনীতিবিদরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, মার্কিন বিনিয়োগকারীদের জানালেন ডক্টর ইউনূস। টেকসই অর্থনীতি অর্জনে বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান। 6 জন যে পলিটিক্যাল লিডার এসছেন এবং তাদের সাথে প্রফেসর ইউনূস ইন্ট্রোডিউস করে দিয়েছেন যে ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। নৌকা স্থগিত রেখে 115টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছে ইসি। দাঁড়িপাল্লা পুনর্বহাল নেই, শাপলা প্রতীক। এলপিজির দাম কমলেও বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1600 টাকায়। বাজার তদারকি ও পরিবেশকদের লাগাম টেনে ধরার তাগিদ। গ্যাসের দাম কমলো বলে এক ধরনের সংবাদ পরিবেশন করা হয়, যেটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। আমরা আসলে সেই স্বস্তিটা পাই না। এনার্জি রেগুলেটরি কমিশন এবং জ্বালানি মন্ত্রণালয় এবং বিস্ফোরক পরিদপ্তর যারা ওই কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়েছে, সেখানে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এক যুগ পর হতে যাচ্ছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। লড়বেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশন পুনর্বহাল নিয়ে বিতর্ক। এবং স্থলপথে রপ্তানি বন্ধে ধ্বংসের মুখে পাবনার ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্প। 75 কারখানার উৎপাদন বন্ধ, অনিশ্চিত অর্ধলক্ষ কর্মীর জীবিকা। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।